ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমি সৌরভ বসু রয়েছি তোমাদের সঙ্গে। প্রত্যেককে শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন। যারা তোমরা পিএসসি যেই 2022 ক্লিয়ার করে দিয়েছো তাদের প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমরা আগামী দিনে আরো সাকসেসফুল হও, এটা আমরা চাইছি। তোমাদের প্রত্যেকের সাথে সন্দীপ স্যারও কিছু বলবে আজকে আলোচনায়, আমিও কিছু বলবো, এবং আমাদের এই যে টোটাল যে সংখ্যাটা আমাদের স্টুডেন্ট এখান থেকে যারা পেলো পিএসসি যেই 2022-এ, তারা কিভাবে পড়াশোনা করেছে, কিভাবে পেলো, যারা পেলো না তারা কি কারণে পেলো না, এই সমস্ত নিয়ে আজকে ডিসকাশন থাকবে। ওয়েলকাম অল টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। তোমাদের প্রত্যেককে আমি সন্দীপ মুখার্জি, তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন অ্যান্ড এ বিগ লাইক টু ইউ। প্রত্যেককে আমি আরেকবার কংগ্রাচুলেট করছি। ওয়েস্ট বেঙ্গলে পিএসসি যেই 2022 যেখানে 839টা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেক্টেড হয়েছে, তার মধ্যে 197 পোস্ট সেন্ট্রয়েড সিভিলের কোর্স থেকে। এবং এই জিনিসটা কখনোই সফল হতো না যদি না আমাদের সেন্ট্রয়েড টিমের পক্ষ থেকে এবং পার্টিকুলারলি তোমার পক্ষ থেকে যদি না এই ম্যাসিভ এফর্টটা আমরা না দিতে পারতাম যৌথ উদ্যোগে, তাহলে এই রেজাল্ট কখনোই সম্ভব হতো না। এইটা করার জন্য তোমাদের প্রত্যেককে আরেকবার থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন টু অল। আমরা আজকে যে বিষয়টা মেনলি এখানে বলতে এসেছি সেটা তো এই পরিসংখ্যান তথ্য এগুলো তো চলতে থাকবে। আমরা অ্যাজ এ কোচিং সেন্টার সাফল্য লাভ করেছি, এখন সেই সব পরিসংখ্যান তো আমরাও দেখাবো, অন্যরাও দেখাবে। কিন্তু মেনলি যেটা বলতে এসেছি যে এই 839 জনের মধ্যে 197 জনের হলো, কিভাবে হলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাদের হলো না তাদের কেন হলো না। এই টোটাল জিনিসটা নিয়ে আজকে আমাদের যেটা মেন মোটো সেটা হচ্ছে পিএসসি যেইর অ্যানালিসিস এবং সেটাকে নিয়ে কাটাছেড়া করা। তো সেইটা নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। আবার প্রত্যেককে জানাচ্ছি যে বিগ কংগ্রাচুলেশন টু ইউ। তো আমরা এরপরে কিছু পরিসংখ্যান এখানে দেখে নেব। তো এই যে 197 জন স্টুডেন্ট সেন্ট্রয়েড সিভিল থেকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে 2022-এ কোয়ালিফাই করলো, এই 197 জনের মধ্যে 64%, দ্যাট মিনস 126 জন হচ্ছে আমাদের এখানে যে ফুল কোর্স চলে, এটা তোমরা জানো, সেখান থেকে। এবং পিএসসি যেই আগে যে ক্র্যাশ কোর্স হয়েছিল আমাদের, সেখান থেকে 36% মানে 71 জন স্টুডেন্ট কোয়ালিফাই করেছে এই 197 জনের মধ্যে। এবার এই ফুল কোর্সের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট কি করেছিল, এখানে যখন মক টেস্ট সিরিজ হয়েছিল সেটাও নিয়েছিল। আবার যখন ক্র্যাশ কোর্সটা চালু হলো, মানে ক্র্যাশ কোর্স মিন্স কি, কুইক রিভিশন, তো এই কুইক রিভিশনে তারাও ছিল। এবং আমরা ইন্টারভিউ তাদেরই নিয়েছি যারা আমাদের ফুল কোর্স অথবা ক্র্যাশ কোর্সে ছিল, আমরা বাইরের কারো ইন্টারভিউ নিতে পারিনি। তো সুতরাং এইটা হচ্ছে যে একটা কমপ্লিট ব্যাপার, এবং এইটার মধ্যে দিয়েই এই স্টুডেন্টরা গেছিল। যদিও যারা ফুল কোর্সের স্টুডেন্ট তাদের যে ফাউন্ডেশনাল স্ট্রেংথ মানে বেসিক জ্ঞান, এই বিষয়টা ক্র্যাশ কোর্সের চাইতে অনেকটা জোরদার ছিল। এবং এর যদি আমরা একটা কারণ দেখি যে কি করে এই ব্যাপারটা হলো, তাহলে একটা দারুণ ইম্পর্টেন্ট তথ্য আমি এখানে দেখাতে চাইছি, তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তাহলে ব্যাপারগুলো কি হয়, ক্লিয়ার হয়।
কোনো ভাষা ভাষা ব্যাপার নয়, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে। আমাদের এখানে অলরেডি বললাম যে আমাদের টোটাল যে কজন ক্যান্ডিডেট কোন ডিপার্টমেন্টে পেয়েছে, তার র্যাঙ্ক কত ইত্যাদি এখানে গুগল ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে এটা মেরিট ওয়াইজ লিস্ট, ঠিক আছে? তাদের পজিশন ইন কমন মেরিট লিস্ট কত ছিল, বলতে পারো যে র্যাঙ্ক ওয়াইজ লিস্ট আমাদের এখানে, আমাদের টপ স্টুডেন্ট। তো একটা আমি যদি টপ স্টুডেন্টের দেখি, যে এখানে ধরে নাও এই পেজটায় দেখা যাচ্ছে 22 জন, টপ 22 জন স্টুডেন্ট আছে। তো এই টপ 22 জন স্টুডেন্টের মধ্যে আমি যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখো ক্র্যাশ কোর্স কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7, আউট অফ 22 7 জন হচ্ছে ক্র্যাশ কোর্স থেকে, আর বাদ বাকি যারা তারা হচ্ছে ফুল কোর্স থেকে। মানে এটা হচ্ছে যে মেরিট লিস্ট, এখানে কে কত র্যাঙ্ক করেছে সেই জিনিসটা এখানে শো করা হচ্ছে। তো এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারছি যে যারা তাদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করেছে, যারা তাদের বেসকে স্ট্রং করেছে থ্রু ফুল কোর্স, তারা কিন্তু তাদের মেরিট লিস্টে নিজেকে একটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছে, তাদের পছন্দের ডিপার্টমেন্ট পেয়েছে। হোয়ারাস ক্র্যাশ কোর্সও পেয়েছে, কিন্তু তার সংখ্যাটা কম। এই কারণে আমাদের ফাউন্ডেশনকে মজবুত করতে হবে যদি আমরা চাই যে আমরা ইন্টারভিউতে গিয়ে আমরা পারফর্ম করতে পারবো এবং আমাদের যে দপ্তর আমাদের ভালো লাগে সেই দপ্তরেই আমরা পাবো। এটা যদি করতে চাই তাহলে আমাদের ফাউন্ডেশনকে স্ট্রং করতে হবে এবং সেটা থ্রু ফুল কোর্স হবে। দেখো, এখন আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, যে আমাদের যাদের হলো তারা তো আমরা বেরিয়ে গেলাম, যাদের হলো না তাহলে আমরা তারা কি করব, এইটা একটা ফ্যাক্টর। আমাদের সেন্টারে অনেকজন পাইনি, যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছে, সন্দীপকে ফোন করেছে, এবং স্টুডেন্ট কমিউনিটি যারা পায়নি তারা একটা বেশ ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। কেন আছে? কারণ দেখো, একটা সাইকোলজিক্যাল একটা পুশব্যাক কাজ করছে আমাদের মধ্যে। কেন? কারণ হচ্ছে যে ধরো আমার মনের ভেতর এটা কাজ করবে যে যদি আমি এই চাকরিটা না পাই, যে আচ্ছা 839 পোস্ট নিল, 392 ইউআর ছিল, তো সেই রকম একটা জায়গায় আমি কোয়ালিফাই করতে পারলাম না, তাহলে এখন কেএমসি 80টা পোস্ট নিলে সেখানে যদি 30টা ইউআর থাকে, তাহলে আবার আমার সেখানে কি করে হবে? বা আমার এটা মনে হতে পারে যে আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের এত পোস্টে পেলাম না, তাহলে যদি 200 250 300 পোস্টে যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, সেখানে যদি 80 100 ইউআর এর পোস্ট থাকে, তাহলে আমার সেইটা হায়ার র্যাঙ্কের পোস্ট, তাহলে আমার যেই হলো না, তাহলে আমার এইটা আবার বা কি করে হবে? আবার কি পিএসসি যেই আবার বেরোবে? তো এইরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ছেলেপুলেরা একটা আটকা পড়ে রয়েছে। বিষয়টা দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রথম কথা আমি একটা বলবো যে যাদের বয়স আছে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ট্রাই করো, আরআরবি যে এসএসসি যেইকে টার্গেটে রাখো। সেইটা নিয়ে আমরা পরে আসবো, পরে একটা আলাদা ভিডিও বানাবো। আরআরবি যেই সিবিটি 2 ক্লিয়ার করেছে আমাদের এখান থেকে বেশ কিছু জন, তাদেরকে নিয়ে একটা ওটা ফুল ডিসকাশন সেপারেট থাকবে। তো সুতরাং সেন্ট্রালের দিকে একটা অপশন, তো ওইটাকে আমি এখন আপাতত সাইডে রাখলাম। যাদের সেই বয়সটা নেই যে সেন্ট্রাল গভর্নমেন্টটা দিতে পারবে না, বা হয়তো বয়স আছে, সে জবের সাথে যুক্ত, সেই কারণে তার হাতে এতটা সময় নেই যে সে টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের পড়াশোনা উভয় একসাথে করতে পারে, তো তাদের কাছে এখন অপশন কি? তাদের কাছে তো অপশন রইলো আবার সেই স্টেট গভর্নমেন্ট। তো সুতরাং এইখানে একটা জিনিস, আমরা কি করব বা তোমরা কি করবে? তোমরা কি আবার উদ্যমে পড়বে, না প্রাইভেটে চলে যাবে, না পড়াশোনা ছেড়ে দেবে, না আর একবার যান প্রাণ লড়িয়ে 2 বছর খাটবে? সেটা তোমরাই ঠিক করো। কিন্তু তোমাদের চোখের সামনে আমি কিছু জিনিস তুলে ধরতে চাইছি, যে বিষয়টা আমরা যারা প্রিপারেশন নিচ্ছি তাদের আমাদের প্রত্যেকের এই জিনিসগুলো সম্পর্কে অবগত থাকা দরকার আছে। তো সেইটা নিয়ে, সেটা শুনে তুমি তারপরে নিজের মতো বুঝে তুমি তোমার ডিসিশন নেবে। প্রথমে দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে যে অনেকে ফোন করছে এখন যে তাহলে এমএসসিটা যে বেরোলো, আবার এমএসসিটা তো তুলেও নিল, তাহলে এখন কি ক্র্যাশ কোর্সে ভর্তি হব, নাকি এখন ফুল কোর্স আপনাদের যেটা রানিং চলছে স্যার, সেটা তো অর্ধেক চলে এসছে, 5টা সাবজেক্ট হয়ে গেছে, তাহলে আমি কি ওইটাই ঢুকে কি আমি সুবিধা করতে পারবো? তাহলে এইটা একটা বিষয় আছে, এইটা নিয়ে একটা আলোচনা। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে পিএসসি যেইটা আমাদের হলো না, অনেকের বেশি মার্কস নিয়ে হলো না, অনেকের ভালো কলেজ ছিল তাও হলো না, অনেকের ভালো এক্সপিরিয়েন্স ছিল তাও হলো না। তা কেন হলো না, কি জন্য হলো না, তাহলে সেইটার একটা অ্যানালিসিস, এইটাও একটা আলোচনার বিষয় থাকবে। তাহলে আমি প্রথমেরটাই যাই, যে কি কোর্স নেব স্যার সেই নিয়ে যারা খুব চিন্তিত,
তাদেরকে বলি যে আমার স্যার পিএসসি যেই হয়নি, আরআরবি যেই সিবিটি 2 কেটে গেল, আমি এখন কি করব? দেখো কি করবে আবারও বলছি, যেটা তোমরা প্রত্যেকে নিজে নিজে ডিসিশন নাও। আমাদের এখানে ছেলেপুলেরা কিভাবে করেছে বা কিভাবে করে থাকে, তাদের কত রকম কম্বিনেশন হয়, আমি তোমাদেরকে সেইটা দেখাতে চাইছি। ধরো আমাদের এখানে এরকম ছেলে তুমি পাবে যে 16 সাল বা 17 সাল বা 18 সাল বা 19 সাল থেকে চেষ্টা করছে। একটা ক্যাটাগরিকে তুমি পাবে এখানে যে আফটার কোভিড, দ্যাট ইজ হচ্ছে 21, 22, 23, এই ব্যাচের ক্যান্ডিডেট যারা তারা রয়েছে। এবার দেখো 22-এর 23 কেন বলছি, যে সে ডিপ্লোমাটা হয়তো আগে করেছে, সে বিটেকটা 23-এ করলো। এবার তুমি যদি বলো যে না ওটা মুছে দিন, তা মুছে দিলাম, তাহলে 21-22 পর্যন্ত। কারণ পরীক্ষাটা হলো হচ্ছে 23 সালের জুলাই মাসে, তাহলে তারা নিশ্চয়ই ফর্মটা ভরতে পারেনি, তাহলে এই পর্যন্ত থাকলো। তাহলে এইখানে ক্যাটাগরিতে কারা পেল? দেখো তার মানে দেখো একটা জিনিস, যে যারা আজকে দেখো আজকে 2025 সাল সেটা ইস্যু নয়, কিন্তু তোমার পিএসসি যে নোটিফিকেশনটা 2022-এর নভেম্বরে, এবং সেই সময় কারা ফর্ম ভরতে পেরেছে, 22-এ যারা পাস আউট হয়ে গেছে তারা হাতে সার্টিফিকেট মার্কশিট পেয়ে তারা ভরতে পেরেছিল। তাহলে একটা এরা হচ্ছে নিয়ারার ক্যাটাগরি, যে এরাই লাস্ট চান্সটা পেয়েছে। তাহলে এদেরকে আমি বলছি যে নিউ ক্যান্ডিডেট, এরা অল্টারনেটিভ নিউ ক্যান্ডিডেট। কাদের থেকে? এদের থেকে। এরা একটু ওল্ড ক্যান্ডিডেট, ঠিক আছে, এরা ওল্ড ক্যান্ডিডেট। এর পিছনের লোকও পরীক্ষা দিয়েছিল, 11 সালের লোকও পেয়েছে। আমাদের এখান থেকে 2011 সালের লোক পাস করেছে, সেও পেয়েছে, ঠিক আছে, 2011-এ পাস করেছে। ভাবো একবার, 11 সাল, আজকে 25 সাল, মানে 14 বছর রামচন্দ্র এতদিন বনবাসে ছিল, তা শেষ হয়ে গেছিল বনবাস। সে 2011-এ ডিপ্লোমা পাস করে এক্সপিরিয়েন্স করে সে চাকরি পেয়েছে। তাহলে এই যে ক্যাটাগরি, তাহলে দেখো একে তাহলে তুমি কি বলবে? একে ওল্ড বললে তাহলে একে ভেরি ওল্ড ক্যাটাগরি বলতে হবে, যে এর লাস্টই চান্স ছিল, এরপরে আসছে চান্স পেতই না। 2009-10-এর ছেলে পরীক্ষা দিয়ে চাইবেন, যাচ্ছি না আর ওইসব পুরোনো কথা। তাহলে আমরা প্রথমত বয়সের দিক থেকে 3টে ক্যাটাগরি পেলাম। তো এইখান থেকে শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে। দেখো এর ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু 11 সালের পাস আউট, লং টার্ম সে কি করেছে, এক্সপিরিয়েন্সটা তার গুড ছিল। দেখো এক্সপিরিয়েন্সটা তার গুড এক্সপিরিয়েন্স, হেভি ওয়েট এক্সপিরিয়েন্স আছে, এক। দুই হচ্ছে যে সেই হেভি ওয়েট এক্সপিরিয়েন্স নিয়েও সে স্টাডি চালিয়ে গেছে, ঠিক আছে। রিটেনে তার মার্কস হয়তো কত ছিল, 150 to 160-এর মধ্যে ছিল, ঠিক আছে, 150 to 160 ছিল রিটেনে। কিন্তু এক্সপিরিয়েন্স হেভি ওয়েট থাকার কারণে ইন্টারভিউতে অবভিয়াসলি সে মার্কস হয়তো ধরো 70 পেতে পারে, 60 পেতে পারে, এরকম মার্কস পেতে পারে। তো এই একটা বিষয় রয়েছে। তো সে এই হিসাবে ক্যাটাগরিটা স্যাটিসফাই করেছে। এবার আসি এই ক্যাটাগরিতে। এদের কি ক্যাটাগরি? এদের দেখা যাচ্ছে যে এদের এক্সপিরিয়েন্সটা, যেমন ধরো এদের এক্সপিরিয়েন্স কত বছর, 8 to 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে পারে, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সটা কত হবে? তুমি ভেবে দেখো যে 16 সালেও যে পাস করেছে, 17-18 সালে হয়তো চাকরিতে ঢুকেছে, 7-8 বছরের এক্সপিরিয়েন্স একটা মিডিয়াম। তো ধরো এটা 5 to 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা 4 to 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স বলতে পারো, ঠিক আছে। তার মানে এদের এক্সপিরিয়েন্স যে ক্যাটাগরিটা, এটা হেভি ওয়েট ছিল, তাহলে আমি এটাকে লিখলাম মিডিয়াম ওয়েট, ঠিক। আচ্ছা বেশ, এদের তুমি রিটেনের মার্কস বা ইন্টারভিউ, এটা এইভাবে বলা যাবে না, আমি পরে পরে যাচ্ছি। এইটাই যাই, তাহলে তুমি বুঝতে পারবে যেটা ইন্টারমিডিয়েট পজিশনে থাকবে। নিউতে আছে, ধরো 21-22-এ যারা পাস করেছে, তাদের মধ্যে যারা পিএসসি যেই মারলো, অলমোস্ট ম্যাক্সিমাম জন চাকরি করে না। কিছু জন এরকম আছে যে ওয়েবেলে, এই যে ধরো পিএইচই তে লোক নিয়োগ হয়েছিল যখন কন্ট্রাকচুয়াল স্টাফ, তো তখন জয়েন করেছে, 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স। তো তুমি এখানে যখন সেই ইন্টারভিউ দিচ্ছে, সেই ডেটটা অবধি যদি আমি ধরি, তাহলে আমরা লিখতে পারি এখানে 0 to 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আইদার সে ফ্রেশার্স হিসাবে গেছে উইদাউট এনি এক্সপিরিয়েন্স, অর ম্যাক্সিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে পারে। তাহলে এইখানে দেখো এক্সপিরিয়েন্সটা তার কি হয়ে গেল, লাইট ওয়েট হয়ে গেল। দেখো তাহলে এইখান থেকে ক্যাটাগরি ওয়াইজ দেখো, যে যত ওল্ডার ক্যান্ডিডেট তার এক্সপিরিয়েন্স হাই ছিল, যে যত নিউ ক্যান্ডিডেট তার এক্সপিরিয়েন্সটা লো ওয়েট, মানে কম দিনের জন্য করেছে, কম প্রজেক্টে কাজ করেছে, তার অভিজ্ঞতা কম, বয়স কম, এভরিথিং। এবারে এই ধরনের ছেলে যারা পেয়েছে, যাদেরকে কেটে দিতে পারেনি, যারা র্যাঙ্কের দিকে শুরুর দিকে ছিল, ভালো ভালো ডিপার্টমেন্ট পেয়েছে, তাহলে তাদের যদি তুমি রিটেনের মার্কস দেখো, সবার বলছি না কিন্তু, তাহলে তাদের যদি রিটেন মার্কস দেখো, এদের ক্ষেত্রে হয়তো 170, 185 এইরকম রেঞ্জে তুমি পাবে। কারণ এই রিটেনের মার্কসটার সাথে লাইট ওয়েট এক্সপিরিয়েন্স মিলিয়ে বেরিয়ে গেছে। কেউ কেউ এখানে তোমার হেভি ওয়েট এক্সপিরিয়েন্সের সাথে রিটেনের কম মার্কস সেটা মিলিয়ে বেরিয়ে গেছে। এইটাকে তুমি যদি রাখো, তাহলে তোমাকে একটা টার্গেট দেখতে হবে, যে এইখান থেকে যদি ধরো তুমি একে যদি আমি কত দেবো, যে ধরো 202 ছিল, তো তুমি জেনারেলি ভাবো না যে
35 বা তুমি 40 to 50 পেলেও এ বেরিয়ে যাবে, 40 to 50 পেলেও বেরিয়ে গেছে, হলো। আবার এই জায়গাটায় তুমি যদি দেখো তাহলে এইখানে তোমাকে মোটামুটি রিটেনে থাকতে হবে 160 থেকে 170 ছিল, মানে এটা অ্যাভারেজ বলছি ম্যাক্সিমাম জনের। আর এরা এই ইন্টারভিউতে এদের ইন্টারমিডিয়েট মার্কস পেয়েছে, মানে ধরো অ্যাভারেজ জাস্ট 50 to 60 এই ধরনের, তাহলে সবার ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে জেনারেল একটা, যে অ্যাভারেজ যদি আমরা দেখেছি আমাদের কাছ থেকে যারা পেয়েছে, আমরা মক ইন্টারভিউ সময় তাদের কাছ থেকে আমরা রিটেনে মার্কস জেনেছিলাম, ইন্টারভিউতে আমরা মার্কস নিজেরা দিয়েছিলাম তাদের মক ইন্টারভিউ নিয়ে, এই সমস্ত বেসিসে আমরা এই ডেটাটা বলছি তোমাদের। মানে এটা সবার ক্ষেত্রে মিলবে না, এটা অ্যাভারেজ ভ্যালু বলছি, যে যতজন পেয়েছে তাদের যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমরা এইরকম একটা অ্যানালিসিস পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে এইখানে থাকার পরে তোমরা একটা জিনিস খেয়াল করো, যে যারা এই যে ধরো এই রকম কন্ডিশন থেকে কেউ পেয়েছে, আবার এরকমও তো আছে যে এইখানে মার্কস কম ছিল, আমাদের এখানে এরকমও আছে যে 0 to 2 ইয়ার্স রিটেনের মার্কস 170 to 185 নেই, কত আছে বলো তো, 150 আছে। তার মানে তাকে মোটামুটি 65 to 70 পেতে হয়েছে, তবে সে নাম ঢুকতে পেরেছে। তাহলে এইটা কি করে হলো? তাহলে এইটার ক্ষেত্রে ব্যাপার আছে। আবার আমাদের কাছে এরকম আছে যে 175, ধরো 170 to 165 বলি, কারণ 167-68তেও আমাদের কাছে বেশ কয়েকজন কেটেছে। তাহলে 165 থেকে কেটেছে, তো সবাই অনেকের মধ্যেই কাটতে পারে, কিন্তু এই মার্কস পেয়েও কেটেছে, আবার এই মার্কসটা রিটেনে ছিল সেও পেয়েছে, আবার এই মার্কসটা ছিল কিন্তু তাকে হয়তো দেখা যাচ্ছে যে 30 মার্কস যদি দিয়ে দিতাম 175 হয় তাহলে 205 হয়, তাহলে তাকে এখানে 30 মার্কসও দেওয়া হয়নি, মানে এই মার্কসটা হয়তো সে 25 থেকে ধরো একটা, মানে কিরকম বলবো, মানে এই মার্কসটা অড হয়ে গেছে, মানে ধরো 20 to 30 সে পেয়ে, এই মার্কস পেয়েও সে ফাইনালি কেটে গেল, আর এই মার্কস পেয়েও সে এটা পেয়ে বেরিয়ে গেল। এখন তোমরা বলবে যে হ্যাঁ স্যার, ইন্টারভিউ বোর্ড এক্স আর ওয়াই বোর্ডের মধ্যে অনেক মার্কস ডিফারেন্সিয়েশন হয়েছে। এখন দেখো, এইটা তো ইন্টারভিউয়ারকে আমরা দোষ দিতে পারি কি? ধরো আমার ইন্টারভিউ বোর্ডে একজন ম্যাডাম আছে, এবার উনি দেখলেন যে আচ্ছা এই ক্যান্ডিডেটটি মহিলা ক্যান্ডিডেট, এ জবও করে, সাথে ছেলে মেয়েও সামলায় বাড়িতে, তারপরেও সে পেয়েছে 160 বা 150, তাহলে সে 150 কি পরিপ্রেক্ষিতে পেল? যে সেই মেয়েটি হয়তো বাড়িতে ছেলে মেয়ে সামলে জব করে তারপরে 150 তুলেছে। তো তখন আমি ম্যাডাম হিসাবে ইন্টারভিউ নিচ্ছি, আমার মনটা একটু সদয় হতে পারে, তার সম্পর্কে হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। আবার ধরো আমি বাড়িতে বসে প্রিপারেশন নিয়েছি 3-4 বছর ধরে, এবার আমিও ওই 150 তুলেছি, আমি জব করিনি, আমার বিয়ে টিয়ে হয়নি, আমাকে ছেলে মেয়ে সামলাতে হয় না, তাহলে আমিও 150 আর সেই মেয়েটিও খেটে গিয়ে 150, তাহলে তখন স্বাভাবিক ব্যাপার যে তার পক্ষে একটুখানি অনুভূতি কাজ করবে যে সে এত কিছু করেও 150 আর এই বেটা বাড়িতে বসে থেকে 150। তো এই সমস্ত ফ্যাক্টর থাকতে পারে। আবার ধরো তোমার এটা মনে হলো যে না, উনি তো শিবপুর যাদবপুর বলে পেয়ে গেছে, ভালো কলেজ বলে, তো আমরা অনেকের সাথে কথা বলে যেটা দেখলাম যে শিবপুর যাদবপুরে পড়েছে সেই ছেলেও কেটে গেছে, সেটাও হয়েছে, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা তুমি বলবে যে যাদের একটু বয়স বেশি, লাস্ট চান্স ছিল, হ্যাঁ, তাদেরকে একটু ইন্টারভিউ তো বেশি পেয়েছে মনে হচ্ছে একদম নতুন ছেলের থেকে। হ্যাঁ পেয়েছে, কারণ তোমাকে একটা বুঝতে হবে যে যে 2 বছর বা 0 to 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, সে যে মার্কসটা ইন্টারভিউতে পাবে, একজন যে একটু বয়স্ক লোক, তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স খুব ভালো, সে ম্যানেজ করতে পারে ভালো, সে সাইট তুলতে পারবে ভালো, তার দায়িত্ব ভালো, রাদার দ্যান নিউ। তুমি বলবে নতুন ছেলেদের কি নেই, আছে, কিন্তু তুমি অ্যাভারেজ কল্পনা করো যে 10 জন নিউ ক্যান্ডিডেট, 10 জন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তাহলে তুমি অ্যাভারেজ যখন করবে তখন কোনটা বেটার পাবে আমি সেটা বলছি। কিন্তু তো এখানে তুমি দেখো তাহলে সে বেশি মার্কস এখানে ইন্টারভিউতে ক্যারি করতে পারে কিসের জন্য? হেভি ওয়েট এক্সপিরিয়েন্সের জন্য, এটা তার ফাংশন করছে ওখানে। তাহলে এইটা একটা ফ্যাক্টর আছে যে আমি এখানে অনেক মার্কস পেলাম, কিন্তু হয়তো আমি ইন্টারভিউতে গিয়ে আমি সেই জায়গার যে এক্সপ্লানেশন বা সেই জায়গার যে একটা দায়িত্ব নিয়ে কাজ করানো বা আমার সেই পার্সোনালিটি দেখে হয়তো ইন্টারভিউয়ারদের মনেই হচ্ছে না, তারা আমাকে এই হিসাবেই দেখছে যে বাবা এই ছেলেটা তো কলেজে পড়ার মতন ছেলে এখনো, মানে সে রিটেনে মার্কস পেয়েছে। দেখো রিটেনে মার্কসটা আমরা বিভিন্নভাবে পেতে পারি, আমার নলেজ আছে, আমি অনেক এমসিকিউ পড়েছি, বিভিন্নভাবে রিটেনে মার্কস বেশি হতে পারে। তো কার কি কারণে রিটেনে মার্কস বেশি ছিল, সেই ব্যাখ্যাটা যদি আমার ইন্টারভিউয়াররা যদি আমাকে তার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করেন, তাহলে আমার ক্ষেত্রে মার্কস বাড়বে অবভিয়াসলি। আবার যদি মনে করেন যে না, এই মার্কসটা রিটেনে এটা পেয়েছে কিন্তু সেই রকম তো জাস্টিফিকেশন আমরা এখানে হলে বসে পাচ্ছি না, তাহলে তারা একটু অন্যরকম মনে করতে পারেন, তাহলে এইসব ফ্যাক্টর রয়েছে। আবার ধরো তুমি বলতে পারো যে এই এই সমস্ত জিনিসগুলো তুমি ধরো
ইন্টারভিউতে ধরো আমি পেয়েছি 20, তুমি পেয়েছো 50, এখন তোমার মনে হতে পারে যে দাদা তোমাকে 20 দিল, তা তুমি কি এত খারাপ ইন্টারভিউ দিয়েছিলে, আমি কি 50 পেলাম, এত ভালো কি দিয়েছিলাম? তা বিষয়টা তা নয়। বিষয়টা দেখো, এখন তুমি বলবে যে এই বোর্ড ওই বোর্ডের জন্য ভেরিয়েশন হয়েছে, কিন্তু আমি তো বলবো সেটা নয়। দোষটা যদি থাকে সেটা পিএসসি বেশি দোষ ইন্টারভিউয়ারদের থেকে। কেন? কারণ হচ্ছে আমি একটা লোক 8 মাস ধরে ইন্টারভিউ নিচ্ছি, 1000 ছেলের ইন্টারভিউ নেওয়াচ্ছি যদি আমাকে দিয়ে, তাহলে আমি ওই বয়সে গিয়ে, তুমি ইন্টারভিউয়ারদের এজটা ভাবো, তাহলে ওই বয়সে গিয়ে একজনকে দিয়ে যদি 1000 জনের ইন্টারভিউ নেওয়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি 8 মাস আগে তোমাকে কোন রেফারেন্সে 20 দিয়েছিলাম, আমার কি ভাই 8 মাস পরে 1000 ছেলে ইন্টারভিউ নেওয়ার পর মনে থাকবে যে এই ছেলেটাকে আমি সেই রেফারেন্স অনুযায়ী আজকে 50 দেবো না 30 দেবো? অসম্ভব ব্যাপার। এইটা যদি 2-3 মাসের মধ্যে হয়, কম কম ছেলে প্রতি বছর পরীক্ষা নেয়, অথবা হচ্ছে যে অনেক ছেলে হলেও এত বছর পরে হলেও যদি মাল্টিপল বোর্ড হয়, তাদের মধ্যে যদি আরো বেটার কোঅর্ডিনেশন থাকে, তাহলে এই এরার গুলো কমবে, এটা অবভিয়াস। কিন্তু এটা তুমি আমি কেউ প্রমাণ করতে পারবো না। তোমার মনে অনেক ক্ষোভ থাকতে পারে যে তুমি হয়তো জানো কাউকে, তাকে দেখে মনে হচ্ছে যে ও তো আমার থেকে দাদা বিলো কোয়ালিটি, ও তো আমার থেকে পড়াশোনা কম নম্বর পেতো, ও ও কেন আমাকে কি করে টপকে গেল তাহলে ইন্টারভিউতে? এখন দেখো, এই জিনিসটা ভিডিও ফুটেজ তো তোমার আমার কারো কাছে নেই। তাহলে সেইটা দেখে তুমি কোথাও প্রমাণ করতে পারবে না যে তুমি ভালো দিয়েছিল খারাপ দিয়েছিল, এরকম ব্যাপার তো এই বিষয়গুলো উঠে আসবে না। তাহলে এই জিনিসগুলো আমাদের হাতে নেড়ে মেনে নিতে হবে। ধরো আমার একটা খেলা চলছে, এবার খেলাতে দেখা গেল যে এ টিম ফার্স্টে ব্যাট করলো, তারা পিটিয়ে 300 তুললো, ওয়ানডে খেলা হচ্ছে। এবার দেখা যাচ্ছে সেকেন্ড টিম যখন ব্যাট করতে নামলো, প্রথম 4-5 ওভারের মধ্যে আমাদের 3 উইকেট পড়ে গেছে। পড়ে যাওয়ার পর কি হলো, তুমুল বৃষ্টি শুরু হলো। এইবার দেখা গেল যে খেলাটা খানিকক্ষণ বৃষ্টির জন্য ভেস্তে গিয়ে খেলাটা কিছু অল্টারেশন হয়ে গেল, দিয়ে ডাকওয়ার্থ লুইসে কিরকম এলো আমাদের, যে 12 বলে 96 করতে হবে, মানে এরকম একটা অবাস্তব সিচুয়েশন তৈরি হলো। আমরা ম্যাচটা হেরে গেলাম ডাকওয়ার্থ লুইস সিস্টেম। তো এইটাকে কোনো প্লেয়ার কি মাঠ ছেড়ে উঠে চলে যাবে, ওয়াক ওভার দিয়ে দেবে তারা যে আমরা এইরকম নিয়মে খেলবো না? কিন্তু এটা তো জাস্টিস হলো না। এটা কেউ বলতে পারে না যে ওই 7 উইকেট ছিল, পুরো 50 ওভার ম্যাচটা পেলে সে যে জিততে পারতোই না, এটা তো কেউ বলতে পারে না। কিন্তু এটা আমাদের মেনে নিতে হয়। তো এই যে জিনিস রয়েছে, একটা জিনিস থাকবে অ্যাকসেপ্টেন্স, যে আমার যে হলো না, আমি হলে কি খুঁজেছি, আমি যখন দেখো তুমি কি খুঁজবে, তুমি কার দোষ খুঁজবে, তুমি এরপর প্রিপারেশন নেবে, আরো জোরতোর করে নেবে না ছেড়ে দেবে, সেটা তোমাকে ঠিক করতে হবে। কিন্তু আমি কি করেছি, আমি যতবার পরীক্ষায় ফেল করেছি, আমি বাড়িতে ফিরে এসেছি, আমি একটাই জিনিস দেখেছি যে আমার রিটেনে কি আর কিছু খামতি ছিল, আমাকে কি আর কিছু নাম্বার আমি বাড়াতে পারতাম, আমার ইন্টারভিউতে আমি কি ভুলভাল বকে ফেললাম, আমার কি কিছু কোনো জায়গায় কোনো হলো যে যেটাকে আমি কন্ট্রোল করতে পারি, যেটাকে আমি সিনসিয়ারলি ঠিক করে নিতে পারি, আমি সেই জায়গাগুলো বারবার খুঁজে বের করেছি। আমার বিভিন্ন সময় বিভিন্নবার নতুন নতুন ভুল বেরিয়েছে, এবং প্রত্যেকবার আমি সেই ভুলগুলোকে সংশোধন করে একটাই জিনিস সংকল্প করেছি যে পরের বার পরীক্ষায় আমি নতুন ভুল করব, কিন্তু এই ভুলটা রিপিট করব না। এইটা আমি করে 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 একটা সময় এসছে যে হ্যাঁ, যখন আমি 5টা 6টা 7টা পরীক্ষা দেওয়ার পর তখন প্রথম ইন্টারভিউ চান্স পেয়েছি, সেটা কেটে গেছি, আবার 2টো পরীক্ষা দিয়েছি, তখন আমার রিটেন হয়েছে এবং তারপরে ইন্টারভিউ হয়েছে। তো এই জার্নিটা মধ্য দিয়ে প্রত্যেককে যেতে হয়। এখন তুমি বলবে যে এটা তাড়াতাড়ি হবে না, কত বছর লাগবে, এটা আমি কি করে জানবো? দেখো, এখন গভর্নমেন্ট কবে ভ্যাকেন্সিটা বের করবে সেটা তুমি আমি কেউ জানি না। এখন ওবিসি কেসটা ব্যারেজের গেটটা পড়ে আছে, এখন আপস্ট্রিমে সব জল এসে জমা হচ্ছে, পরীক্ষাগুলো সব জমা হচ্ছে, ইন্ডিকেটিভ বেরিয়ে আছে, অনেক কিছু ইন্ডিকেটিভ বেরোবো বলেও থেমে আছে। যখন এই ওবিসির কেসটা মিটে যাবে, তখন কিন্তু পরীক্ষাগুলো পর পর বেরোবে, মানে গেট তুলবে, হুড়মুড় করে জল ছাড়বে, তখন তুমি কিন্তু একটা পরীক্ষায় পাবে, মানে তুমি তখন মাল্টিপল পরীক্ষায় পাবে। আমাদের এখানে কিছু ছেলে আছে যে যারা আরআরবি যেই তো মারলো, এই পিএসসি তেও মারলো, ঠিক আছে, এরকম কিছু ছেলে আছে। তাহলে তাহলে তারা এই ফেজটায় যখন এলো, তখন তার অনেক পরীক্ষা হবে, কিন্তু যদি সে এই ফেজটা পর্যন্ত প্রিপারেশনটাকে তুলতেই না পারতো বা ধরেই না রাখতে পারতো, তাহলে সেই দিনটা আসতো না। তাহলে কথা হচ্ছে, ওবিসি মিটে গেলে যদি পরপর পরীক্ষা আসে, যে কেএমসি হলো, এনএস হলো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলো, আবার হয়তো কেএমডি আমাদের 4-5 বছর হয়ে গেছে ভ্যাকেন্সি নিয়ে, তাহলে কেএমডি এর চান্স রয়েছে, বা পরে আবার যেই হবে কিনা জানি না, কিন্তু যখনই হোক, তাহলে এই পরের যে পরীক্ষার যে সিরিজটা থাকবে, সেইটাতে কিন্তু যদি আমার এখন থেকে আমি না রেডি থাকি, আবার আমি কি হবে, ওই পরীক্ষার আগে গিয়ে 2 মাস পড়াশোনা চালু করব, দিয়ে তখন কি হবে, আমি আবার একটা মোটামুটি অ্যাভারেজ জায়গায় যাব, আমি আমার পিকে নিয়ে যেতে পারছি না। এই যে ডিসকন্টিনিউয়াস যে এফোর্ট, এইটার জন্য সময় বেশি লাগে। কিরকম আমি বলছি তোমাদের, একটা ছোট গল্প বলি। ধরো একজন কি করছে, একজন তোমার, আমি এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই, দেখো
আমরা সবাইকে দোষ দিতে পারি, আমরা সরকারকে দোষ দিতে পারবো, পিএসসি কে দিতে পারবো, পিএসসির ইন্টারভিউয়ারদের দোষ দিতে পারবো, হ্যাঁ, রাজ্যের কন্ডিশনের দোষ দিয়ে সব দিতে পারবো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই সবাইকে দোষ দিয়ে আমাদের কোনো লাভ হবে না। এইটা হচ্ছে মেন ব্যাপার। এখন আমি যদি আমাকে একটু দোষ দিই তাহলে এতে আমার লাভ আছে, আমার 8-10 নম্বর বাড়তে পারে। কিরকম? তাহলে আমার দোষ দেয়া, তাহলে সেটা আমরা একটু দেখি যে কিভাবে কি হচ্ছে। ধরো একজন ক্যান্ডিডেট, সে কি করছে, ধরো এই যে ক্যাটাগরিটা বললাম, এখানে কিছু কিছু ছেলে ধরো আমাদের কাছে 17-18 সাল থেকে লেগে আছে, এই সময় থেকে পড়ছে ফুল কোর্সে। আচ্ছা, কেউ কেউ বললাম যে 21-22 থেকে লেগে আছে, ফুল কোর্সে কন্টিনিউ চলছে। তাহলে এই সমস্ত ফুল কোর্সে যারা আমাদের কাছে রয়েছে, এরা কি করে, ফুল কোর্স আমাদের 2014 সালে শুরু হয়েছিল, আমরা যখন প্রিপারেশন স্টার্ট করি তারপর থেকে কখনো বন্ধ হয়নি। ফুল কোর্স রিপিটেশনে চলতে থাকে, সারা বছর প্রিপারেশন চলে। যার মনে হয় আমাকে এই স্রোতে পড়তে হবে, সে এসে স্রোতে পড়ে। যার মনে হয় আবার সেখানে স্রোতে পড়লেই হবে না, ডুবও দিতে হবে, সে ডুব দেয়, দিয়ে তার স্নান করে সে ফিরে যায়। এখন এই হচ্ছে ব্যাপার। এখন ফুল কোর্সে, একটা ফুল কোর্সে ঢুকলো, কখন ঢুকলো, ধরো আমরা 21 থেকে অনলাইনে এলাম, আমি 21 থেকেই বলি, তাই 21-22 ফুল কোর্স ছিল, সেখানে কেউ পড়েছে, সেখান থেকে সে রিপিট কোর্সে আবার ফুল কোর্স 23-এও গেছে, আবার কি করেছে ফুল কোর্স 24-এও ছিল, এই রানিং চলছে এইটা এখন, তাহলে এখানে ছিল। এইবার ফুল কোর্স চলার মাঝে যখন এইখান থেকে 22 থেকে 23-এ এইখানে কি হয়েছিল, পিএসসি যেই যে ক্র্যাশ কোর্সটা হয়েছিল, পিএসসি যেই যে ক্র্যাশ কোর্স হয়েছিল সেইটা তারা এখান থেকে পড়েছে। এদের মধ্যে অনেকে আবার 24 সালে এনএস এর একটা ক্র্যাশ কোর্স করিয়েছিলাম, সেইটা তারা নিয়েছে। আচ্ছা, এই সময় যে টেস্ট সিরিজ হয়েছিল সেইটা তারা নিয়েছে। এইটার রিলেটেড যে ইন্টারভিউ গাইড, মানে 24-এ অথবা 25 সালে এইখানে এসে যে মক ইন্টারভিউ হলো, তাহলে সেইটা তারা নিয়েছে। তাহলে এইটার সব কটা নিয়েছে, এরকম থ্রু দিয়ে গেছে কিছু স্টুডেন্ট। এদের মধ্যে কিছু স্টুডেন্ট কিরকম আছে, যে ধরো 21-22 ফুল কোর্সে করে নিয়েছে, ঠিক আছে, তার ডিটেল রেডি হয়ে গেছে, সে আবার কি করেছে, এই যে টেস্ট সিরিজ নিয়েছে, ইন্টারভিউ নিয়েছে, এইভাবে সে সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তো এইরকম প্যাটার্ন হতে পারে। এবারে আসি ক্র্যাশ কোর্সে। ধরো ক্র্যাশ কোর্স যখন হলো, সেখান থেকে কি করলো, ক্র্যাশ কোর্সের সাথে কি করলো, ক্র্যাশ কোর্সের সাথে টেস্ট সিরিজকে ইনক্লুড করেছে অনেকে, এবং তার সাথে সে ইন্টারভিউ কোর্সটাও করেছে, ঠিক আছে, মানে ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্ট যেটা আর কি। তো এখানে সে ইন্টারভিউ কোর্সও করেছে। তাহলে দুটো সিরিজ হচ্ছে না, একটা যে ক্র্যাশ কোর্স টেস্ট সিরিজ ইন্টারভিউ, একটা হচ্ছে এই ফরম্যাটে কিছু ছেলে চাকরি মেরে দিয়েছে, যেটা ওখানে সন্দীপ দেখালো যে ক্র্যাশ কোর্স থেকে কতজন, তাদের মধ্যে অনেকে এরকম আছে ক্র্যাশ কোর্স করেছে, অনেকে ক্র্যাশ কোর্স ইন্টারভিউ করেছে, অনেকে ক্র্যাশ কোর্স টেস্ট সিরিজ ইন্টারভিউ করেছে। তো কমন কোনটা, ক্র্যাশ কোর্স, তো ওইটা আমরা দিয়েছি। কিন্তু যারা অনলি টেস্ট সিরিজ নিয়েছিল সেই নামটা আমরা কাউন্ট করিনি, সেখান থেকে করলে সংখ্যাটা অনেক বেশি হয়ে যেত। তো ফুল কোর্সের ক্ষেত্রেও একই কেস, কেউ কেউ ফুল কোর্স রিপিটেডলি নিতে নিতে গেছে, যে আমি তোমাদের সাথ ছাড়বো না, যতক্ষণ না আমার চাকরি হচ্ছে আমি ততক্ষণ তোমাদের সাথে আছি, তারা সাথে থেকে গেছে, যা কোর্স দিয়েছি সব নিয়েছে। ব্যাপারটা বোঝা গেল? তো এইটা হচ্ছে ব্যাপার। কেউ কেউ ফুল কোর্স কমপ্লিট করলো, সে রিপিট ফুল কোর্স করলো না, কিন্তু সে যখন পরীক্ষা এলো তখন সে তার ক্র্যাশ কোর্স বা টেস্ট সিরিজ বা ইন্টারভিউ সেইটা নিয়ে আবার সেই জিনিসটা করেছে। তো এই যে বিষয়টা রয়েছে, এখন তোমাদের মধ্যে ধরো যারা ফোন করছো যে দাদা আমি ক্র্যাশ কোর্স নেব নাকি ফুল কোর্স নেব, দেখো কোনো কোর্সটা কোনো কোর্সের অল্টারনেটিভ নয়। ফুল কোর্সে আমরা যেটা বলছি, মুখার্জি সেটা বলেছে অলরেডি, আমি একবার রিপিট করছি, ফুল কোর্সে আমাদের মোটোটা হচ্ছে যে প্রত্যেক সাবজেক্টের বেসিক জায়গাটাকে আমাদের ক্লিয়ার রাখা, দুটো পারপাসে। এক হচ্ছে পরীক্ষার হলে রিটেনে গিয়ে যদি আমার মুখস্থ চেনা কোশ্চেন, ডেটাবেস কোশ্চেন, চেনা কোশ্চেন না আসে, কিন্তু আমার টপিকটা যেহেতু পড়া আছে, আমার বিষয়টা যেহেতু শেখা আছে, তাহলে আমার আনকমন কোশ্চেন বা টপিকের মধ্যে, তাহলে আমি সেইটা কিন্তু আমার কনসেপ্ট দিয়ে বেরিয়ে চলে যাবো, তাহলে ওইখান থেকে আমি একটা বুস্ট পাবো কিছু মার্কসে, যে আমি 5টা করতে পারলাম, আমার 10 নাম্বার বেড়ে গেল। এবার এই যে জিনিসটা আমার কমপ্লিট হয়ে গেল, এবার ফুল কোর্স তাহলে আমি করেছি, তাহলে আমার কি আর ক্র্যাশ কোর্সে ছোট করে পড়ার দরকার আছে? না, তা নেই। তুমি যদি বলো যে কন্টেন্টগত ভাবে, তাহলে তার ক্র্যাশ কোর্স নেওয়ার দরকার নেই। কিন্তু ধরো আমার একটা পরীক্ষা এলো, এই ধরো এখন যদি কেএমসি পরীক্ষা দিল, তোমার হয়তো 2-2.5 মাস সময় পেলে, এখন আমি ফুল কোর্সে পড়েছি, 10-12টা সাবজেক্ট আমার রেডি হয়েছে, সেটা আমি অনেকদিন আগে থেকে পড়ছি, কারণ আমাদের ফুল কোর্সটা লেন্দি কোর্স। এবার সেখানে তুমি ডিটেলে করেছো, কিন্তু 2 মাসে যখন পরীক্ষা দিতে হবে তোমাকে রেডি হওয়ার একবার, তখন তোমাকে এই যা সাবজেক্ট পড়েছো সব রিভিশন করা সম্ভব নয়। যদি আমি এখন ফুল কোর্সে সব ভিডিও চালিয়ে দেখি, সেটা সম্ভব না আমার পক্ষে ওই সময় করা।
যদি আমি সেটা ভিডিও চালিয়ে দেখতে চাই তাহলে আমার থিওরি পার্টটা হবে, কিন্তু আমার এমসিকিউ বাদ চলে যাবে, আমি টেস্ট দিতে পারবো না, ঝামেলায় পড়ে যাব। তো তখন অনেকে দেখে যে আমি ফুল কোর্সে সবটা শিখে নিয়েছি, এবার আমার যেটা দরকার অ্যাট এ গ্ল্যান্স, যে আমি ফুল কোর্সে যেটা 30, 40, 50 আওয়ার্সে একটা সাবজেক্ট শিখছিলাম 1-1.5 মাস ধরে, সেটা আমি এখানে 6 থেকে 8 ঘন্টার মধ্যে একটা সাবজেক্টকে এমন দেখে যাচ্ছি কি যে এই পয়েন্টগুলো এই সাবজেক্ট থেকে ছাড়াই যাবে না, মানে এই কটা মিনিমাম তোমাকে যদি দেখতে হয় তাহলে এটুকু তোমায় দেখতেই হবে। এবার তো তুমি ফুল কোর্স করা আছে, তোমার তো ডিটেলিং আছে, এখন তুমি অ্যাট এ গ্লান্স একদিনে প্র্যাকটিস করলে, দুদিনে তুমি তার কোশ্চেন অ্যান্সার গুলো ঝালিয়ে নিলে, তুমি তারপরের দিন তুমি মক টেস্ট দিয়ে বেরিয়ে গেলে, তাহলে 3 দিনে তোমার একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে তুমি 30 দিনের মধ্যে 10টা সাবজেক্টকে তুমি কভার করতে পারো। যদি একটু বড় সাবজেক্ট আছে কিছু, তাহলে তোমার আর 2 সপ্তাহ সময় বেশি লাগবে, তাহলে তোমার 1.5 মাসে পুরোটা কভার হবে। তাহলে এই জিনিসটা হলে কি হলো, যে আমি 6 মাস আগে স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়েছিলাম বা 8 মাস আগে হাইওয়ে পড়েছিলাম ফুল কোর্সের ডিটেলিং এ, কিন্তু যখন এই 2 মাসের মধ্যে আমাকে সব সাবজেক্ট দেখে যেতে হচ্ছে, এটা যদি আমি না করি তাহলে 8 মাস আগের হাইওয়েটা আমি পরীক্ষা হলে মনে করতে পারবো না, সোজা জিনিসও মনে করতে পারবো না। সেইটা যাতে আমার অ্যাট এ গ্ল্যান্স সব সাবজেক্ট যখন সাফেলিং হচ্ছে, তখন আমার কতটা ব্যালেন্স আছে মাথার, যে সব সাবজেক্ট একসাথে কত আমি মারতে পারছি। একটা সাবজেক্টের পরীক্ষা তো আমি 80% পাচ্ছি, 85 পাচ্ছি, যখনই অল সাবজেক্টের পরীক্ষা হচ্ছে তখন আমার নাম্বারটা নেমে 65%-এ চলে যাচ্ছে। তাহলে এই যে ঝামেলাটা পাচ্ছে, তার মানে হচ্ছে যে সাফেলিং এ গন্ডগোল হচ্ছে, তাহলে ওই সাফেলিংটা বারে বারে করতে পারতে হবে। তো এইটা হচ্ছে বিষয় থাকে। টেস্ট সিরিজ সেখানে কি হেল্প করে দেয়, যে এই যে আমার ফুল কোর্সে আমি শিখলাম, ক্র্যাশ কোর্সে সেই সমস্ত সাবজেক্টের কুইক সাফেলিং করে কুইক রিভিশন করলাম, তার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে এসেছি। এইবার আমার যখন সময়ে নামার গল্প আসছে, সময় নামাতে হবে, যে আমার ধরো এমএসসির পরীক্ষা 1.5 ঘন্টার করে দিয়েছে, এখন আগে ছিল 2 ঘন্টা, এখন করে দিয়েছে 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টার মধ্যে তোমার করতে হবে, মানে তোমাকে 1 ঘন্টা 10 মিনিটে পরীক্ষাটা শেষ করে ফেলতে হবে। তবে ওই যে বাকি 20 মিনিট রয়েছে, 5 মিনিট হচ্ছে নাম, রোল নাম্বার, হ্যান ত্যান এসব গোল পাকাবার, আর 15 মিনিট হচ্ছে তুমি 80-85টা যে কোশ্চেনটা পেরেছো সেইটা গোল পাকাবার। তাহলে 20 মিনিট তোমার বাদ দিয়ে তোমাকে 1 ঘন্টা 10 মিনিটে নামাতে হবে। তাহলে এই যে একটা হাই স্পিড যে একটা ব্যাপার উইথ অ্যাকুরেসি, এইটা যদি আমার নলেজ, তার সাথে কুইক রিভিশন, তার সাথে টেস্ট সিরিজ, এইটা করে যদি আমার স্পিড, অ্যাকুরেসি, নেগেটিভটা মিনিমাইজ করে দেওয়া, এইগুলো যদি না করি, তাহলে অ্যাকচুয়াল পরীক্ষার হলে গিয়ে কি করবো, আমি ছড়াবো এবং সেটা রেকটিফাই করতে পারবো। কিন্তু ঘরে আমার দুটো মকে ছড়িয়ে গেল, আমি বুঝতে পারবো যে আচ্ছা আমার এইটা প্রবলেম হচ্ছে, এটা রেকটিফাই করে আমি 3rd, 4th, 5th মক থেকে আমি সেটাকে ধীরে 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 একটা রেকটিফিকেশনের একটা জায়গা পাবো। তো সেই জন্য এখানে কোনো কোর্স কারোর অল্টারনেটিভ নয়। এইটা ফোন করে বলো না যে আমি এখন কি করব, ক্র্যাশ কোর্স নেবো কি ফুল কোর্স নেবো, তুমি বোঝো তোমার কি লাগবে, তুমি খুব রেডি ছেলে রিয়েলি, যে তাহলে তুমি এটা এসো। দেখো এখন অনেকে বলে যে দাদা আমি তো করেছি ওখানে 200 ঘন্টার এনভায়রনমেন্ট পড়েছি, দিয়ে দাদা আমার হলো না। আমি দেখো তুমি 200 ঘন্টার এনভায়রনমেন্ট পড়লে সেটা কিসের জন্য পড়তে, তুমি আজকে পিওরলি গেট দিতে, তুমি পিওরলি ইএসসি পরীক্ষা দিতে, তাই তুমি 200 ঘন্টার এনভায়রনমেন্ট পড়লে এটা যুক্তি আছে। এই যেইতেও এনভায়রনমেন্ট আছে, কিন্তু তোমার 200 ঘন্টা পড়তে লাগবে না, সেটা তোমার 40 ঘন্টা পড়লে বা 50 ঘন্টা পড়লে হয়ে যাবে। তাহলে তোমার বাকি যে সময়টা গেল, যে বাকি 150 ঘন্টা, ওখানে তো ভাই তোমার আরো 4টে সাবজেক্ট রিপিট হতো, ডিটেলে পড়া যেত, তা তুমি সেইটা করছো না। তাহলে আমরা অনেকে ভাবছি আমার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু তাদের কাছে আবার বাউন্ডারি ঠিক নেই। মানে আমাকে ঘাস ছিটতে দিয়েছে, আমি ঘাস ছিটছি, কিন্তু আমার তো পাঁচিল নেই, আমি এখন ঘাস ছিটতে ছিটতে গোটা মাঠে ঘাস ছিটছি, বিকাল হয়ে গেছে, আমি ভাবছি কি ব্যাপার 2 কাটা জায়গায় ঘাস ছিটতে নামলো, এখন আমার ঘাস ছেঁড়া শেষ হলো না। আরে ভাই আমি গোটা মাঠে লোকের জায়গায় ঘাস ছিঁড়ে বেড়াচ্ছি, কারণ ব্যাপার হচ্ছে আমার তো বাউন্ডারি নেই, সীমানা নেই, তো কোন 2 কাটা আমার আমি তো বুঝতে পারিনি। তো এই জিনিস কিন্তু অনেকের সাথে ঘটে, যে বিশাল ডিটেলে পড়লো, বিশাল পণ্ডিতের মতন পড়তে গেল, আর ভাই সেটা যে পিএইচডি করবে একটা সাবজেক্টে করবে, সে পড়বে ওইটা, তোমাকে এখানে 15টা সাবজেক্ট মনে রাখতে হবে, তুমি টেকনিক্যাল নন টেকনিক্যাল মানে তোমাকে 30টা সাবজেক্ট মনে রাখতে হবে। তুমি যদি ওই পিএইচডি লোকের মতো তুমি যদি পণ্ডিত হতে যাও 30টা সাবজেক্টে, তাহলে তুমি মূর্খ হয়ে যাবে, এটা তো বাস্তব ব্যাপার, এটা তোমাকে বুঝতে হবে। এখন তুমি 200 ঘন্টার ভিডিও কন্টেন্টে যাবে কেন? তাই তুমি তোমার জন্য সীমানা ঠিক করো, তোমার হয়তো কনসেপ্ট ঠিক আছে, তোমার সীমানা ঠিক হচ্ছে না, তো তুমি ভাবো তোমায় কি করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি। কেউ আমরা বলি আমার থিওরি পড়তে খুব ভালো লাগে, এমসিকিউ না আমার মুখস্থ হয় না, তাহলে সেও পাবে না পরীক্ষায়। আবার যে বলছে যে আমার তো 5টা এমসিকিউ বই আছে, এই বই ওই বই হ্যান ত্যান এটা সেটা, আমার সে কনসেপ্ট লাগবে না। লাগবে, তুমি বারবার ইন্টারভিউতে চান্স পাবে, কেন বলো তো, তুমি তো 1000, 5000, 10,000 প্রশ্ন মুখস্থ করে নিয়েছো। এখন তোমার কি হচ্ছে, যাই প্রশ্ন পড়ছে সবই চেনা লাগছে, 80টা মারছো, 90টা মারছো, বিশাল নম্বর নিয়ে তুমি রিটেনটা কোয়ালিফাই করে গেলে। এইবার যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ, তখন বলছে আচ্ছা ভাই এটা কেন হলো, ওইটা কি করে হলো,
আচ্ছা এটা না হলে কি হতো, এর অল্টারনেটিভ কি আছে, তখন আমার সব সুতো গোলমাল হয়ে যাচ্ছে, সুতো সব জট লেগে যাচ্ছে, কারণ আমি তো ডেটাবেস টাইপ চলেছি, আমি তখন লিঙ্ক করতে পারছি না। তাহলে আমার এফেক্টে কি হচ্ছে, বারবার রিটেন ক্লিয়ার হবে, হয় কাট অফ থেকে জাস্ট বেশি থাকবে, বা কাট অফ থেকে একটু বেশি থাকবে, অনেকটা বেশি থাকবে, যাই হবে, যদি আমার প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে আমি কেটে যাব। ঠিক আছে, আর কিছু জিনিস তো আছে কপালের ব্যাপার, যেমন ধরো একজনের এক্সাম্পল দিই, বলছে আমার এক্সপিরিয়েন্স আছে কিসে, বলছে বিল্ডিং এ স্যার। আচ্ছা বলো বিল্ডিং এক্সপিরিয়েন্স, বলো আচ্ছা ঠিক আছে, তোর ফেভারিট সাবজেক্ট কি, বললো বিএমসি কংক্রিট ফিল্ড সার্ভে। ঠিক আছে, এটা হচ্ছে ফেভারিট সাবজেক্ট, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আচ্ছা এবার তোমার চয়েস লিস্ট কি, দেখো লিঙ্ক দেখো ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে। চয়েস লিস্ট কি, বলো প্রথমে আছে হচ্ছে আমার পিডাব্লিউডি, কেন, বলো বিল্ডিং এক্সপিরিয়েন্স আছে তাই আছে, ঠিক আছে। সেকেন্ডে কে আছে, বলো পিএইচই, বলো ঠিক আছে। থার্ডে কে আছে, ইরিগেশন, আইআরডাব্লিউডি আর কি, ঠিক আছে, ইরিগেশনই লিখলাম, ইরিগেশন। এইবার বিল্ডিং এক্সপিরিয়েন্স ধরলো না, ফেভারিট সাবজেক্ট কাদেরকে সামনে রেখেছি খেয়াল করবে, বিএমসি কংক্রিট ফিল্ড সার্ভে, তার মানে এইগুলো হচ্ছে দুর্বল সাবজেক্ট। কিন্তু আমার সাথে ফোনে কথা বলছে যখন, তখন সে বলছে কি যে আমার কনসেপ্ট ক্লিয়ার আছে। আমরা তো, তোমার কনসেপ্ট যদি সত্যি ক্লিয়ার থাকে, তুমি নিজের সাথে সত্যি কথা বলো, আমায় কি বলছো সেটা বড় কথা না, তুমি নিজের সাথে সত্যি কথা বলো। তোমার যদি সব সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই থিওরি সাবজেক্টগুলোকে হ্যাঁ দুর্বল মুহূর্তে আগিয়ে দিলে কেন? তাহলে তোমার ওই যে সম বা সয়েল ফাউন্ডেশন এইগুলো নেই কেন, আরসিসি ডিজাইন এইসব নেই কেন, স্ট্রাকচার অ্যানালিসিস এইসব নেই কেন, এইগুলো নেই কেন ভাই? তোমার তো কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি সত্যি কথা বলছো তো নিজেকে, তুমি ভাবো, কিন্তু বিষয়গুলো ভাবার আছে। কেন ভাবার আছে? আগের ছেলেটাকে হয়তো বা আগের মেয়েটি যে ঢুকেছিল তাকেই হয়তো এসব জিজ্ঞেস করেছে, সেও বলেছে বিএমসি, তার আগের জন বলেছে কংক্রিট, ওরা হেজে গেছে ইন্টারভিউ, বলে এদের দূর বিএমসি কংক্রিট বিএমসি বাদ দাও তো, এইসব পিডাব্লিউডি বিল্ডিং সব বাদ দাও, তুমি ইরিগেশন পারবে বলো তো? এবার ইরিগেশনে তোমার ক্লিয়ার নেই, তুমি ফেসে গেলে, তোমার ইন্টারভিউটা বরবাদ হয়ে গেল একটাতেই। কেন? তুমি কোশ্চেন আনসার করে গেছো, তোমার থিওরিতে অনেক জায়গায় কনসেপ্টে ফাঁকা, কি করে বুঝবে? এই একটা একটা সূত্র হচ্ছে এই দুর্বল সাবজেক্টকে সামনে আগিয়ে দাও ফেভারিট বলে। যেগুলো স্ট্রং সাবজেক্ট হতে পারতো যদি সত্যি কনসেপচুয়াল সেন্সটা থাকে, তাহলে এইগুলো স্ট্রং সাবজেক্ট আমার ফেভারিট হতে পারতো, সেটা নেই, তাহলে এইটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু কি, যে চয়েস লিস্টে দিয়েছি কিন্তু যেহেতু সব সাবজেক্টের একটা বেসিক কনসেপ্টের মধ্য দিয়ে আমি যাইনি, ঝপ করে এমন একটা জায়গায় গিয়ে আমাকে ধরলো না, আমার যেন মনে হলো স্যার ব্যথাটা দিয়ে টিপলেন, মানে কি করে বলো, তোমার ওখানে ব্যথা আছে ও জেনে গেছে এরকম তো নয়, তুমি ব্যথা তৈরি গোটা শরীরে 4-5-6 জায়গায় করে নিয়ে গেছো, মানে এখানে না হাত দিয়ে এখানে ধরে নিলেও হয়তো ব্যথাই পেতো, মানে আমরা এরকম সেজে আছি কিন্তু আমরা ভাবছি আমার কিন্তু কনসেপ্ট ঠিক আছে, তো সেইটা তুমি নিজেদেরকে সত্যি কথা বলো, এইটাই হচ্ছে বিষয়, তবে তুমি বুঝতে পারবে যে তোমার কোন কোর্সটা তোমার জন্য সুটেবল হবে। এখন তুমি নিজেকে যদি ঢপিয়ে রাখো যে আমার বিশাল কনসেপ্ট আছে, আমার স্যার টেস্ট সিরিজ নিলে হয়ে যাবে, তুমি আবার মুরগি হবে গিয়ে, একদম ফাইনাল মুরগি হবে, কেউ বাঁচাতে পারবে না। তো তুমি নিজেকে সত্যি কথা বলো যে আমি কোন কন্ডিশনে আছি সেইটা তুমি আগে আন্দাজ করো। এই যে আমি বলছি আমার কনসেপ্ট ঠিক আছে বা আমার এটা ঠিক আছে, কিসের রেফারেন্সে বলছি, কার সাথে কম্প্যারিজনে বলছি? আমি কি আরো 10 জন 20 জন 50 জনের সাথে পরীক্ষায় বসি? আমি কি তাদের সাথে কোশ্চেন আনসার সলভ করি? আমি কোন রেফারেন্সে বলছি যে আমি ঠিক আছি, নাকি আমার মনে হচ্ছে আমি ঠিক আছি? এইটা বুঝতে হবে যে বেসিকটাই, আমরা একটা লেভেল বললে সেটার একটা ডেটামের রেফারেন্সে বলি, তা আমি যখন বলছি আমার প্রিপারেশন ঠিক আছে, সেটা কার রেফারেন্সে বলছি দেখতে হবে। এই পরীক্ষার রেফারেন্সে, যেই পরীক্ষার রেফারেন্সে, রিটিন কোয়ালিফাই করব সেইটুকু রেফারেন্সে আমি ঠিক আছি, নাকি কাট অফ আমি দেখবোই না, যে রিটেনের কাট অফ তার থেকে 15-20 নাম্বার এক্সট্রা থাকবো, যে যাতে করে আমাকে রিটেন আমার ইন্টারভিউতে যাই নাম্বার দিকে আমার কাটতে না পারে। আমার লক্ষ্যটা কোনটা, যে আমার কাট অফ ক্লিয়ার করা জাস্ট এটা লক্ষ্য, নাকি আমার কাট অফ থেকে আরো 20 নাম্বার ছাপিয়ে যাওয়ার উদ্দেশ্য, যে যাতে করে ইন্টারভিউতে যদি আমাকে ওখানে কমিয়েও দেয় তাহলেও আমার যেন একটা চান্স থাকে। ওই যে প্রথম স্লাইডে বললাম যে ছেলে 170-80 মেরে রেখেছে, সে নতুন ছেলে হয়ে 0 থেকে 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স থেকেও পেয়েছে, আবার ওরকম কেউ পায়ও নি, এরকম হয়েছে, বললাম যে এটা অল্টারেশন হতে পারে, এইটুকু তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এই যে পুরো বিষয়বস্তু রয়েছে, তো এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি, কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে যে আমার কি আর কোনো জায়গায় ইমপ্রুভ করার ছিল? তো যখন কোনো পরীক্ষা নেই, এবার বলি ফুল কোর্স করার টাইম কখন? ফুল কোর্স তখনই করবে যখন কোনো পরীক্ষা নেই। এখন কোনো পরীক্ষা নেই, তুমি এখন ফুল কোর্সে ভর্তি হলে,
এবার কি হয়ে আছে, 5টা সাবজেক্ট কমপ্লিট হয়ে আছে। কি কি দেখো, মুখার্জি করিয়ে দিয়েছে হচ্ছে ইএম সম, ঠিক আছে একটা। 2 নম্বর হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস পড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা করছি এই ব্যাচটা, ফুল কোর্সটা আমাদের এই যেই কম্বাইন, কিন্তু এখানে আমাদের মুখ্য ফোকাস আছে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য। তাহলে এইটা পড়লে কি হবে, তুমি যেই আরআরবি এসএসসি যেই করতে পারবে, কারণ এখানে আমাদের নন টেকও চলে। তাহলে তুমি এই যেই স্টেটে আরআরবি এসএসসি যাই দিতে চাইছো সেগুলো সবটা তুমি ফুল কোর্সের মধ্যে কভারেজটা পাবে। এবারে এখানে মুখার্জির এইটার সাথে স্টিল ডিজাইনও হয়ে গেছে। আমার দিক থেকে যদি বলো তাহলে মুখার্জির হয়েছে 3টে, আমার হয়েছে 2টো। আমার হয়েছে এখানে ফিল্ড সার্ভে, আর হয়ে গেছে হচ্ছে সয়েল ফাউন্ডেশন, 2টো পার্টি সয়েল ফাউন্ডেশন, ঠিক আছে। এটা কমপ্লিট করেছি। মুখার্জি এখন শুরু করেছে কংক্রিট, এবার কংক্রিট থেকে ও ঢুকে যাবে হচ্ছে আরসিসি তে। আর আমি এখন জাস্ট হাইওয়ের একটা ইন্ট্রোডাকশন ক্লাস জাস্ট করিয়েছি। তাহলে দেখো এই যে 5টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে আর 6-7 রানিং, এইটা আমাদের টার্গেট আছে যে এই ব্যাচটা মোটামুটি অক্টোবরের মধ্যে আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। এইভাবে আমরা চলছি, ঠিক আছে। এবার তুমি ধরো এখানে জয়েন করলে, এখানে জয়েন করে তুমি কি করবে, এখানে জয়েন করে তুমি আমি নন টেকের কথাটা বলছি না, কারণ নন টেকটা যারা আরআরবি এসএসসি দেবে বললাম আলাদা আলোচনা করব। তোমরা নন টেক করতে পারো, সেটার ক্লাস হয় মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যায়। আর স্যাটারডে সানডেতে 2টো করে স্লটে ক্লাসটা চলে। একটা হচ্ছে ধরো 10টা থেকে 2টো, এই দিনও 10টা থেকে 2টো সকালে। আর এই দিন ধরো বিকেলে তুমি ধরো ওই মোটামুটি 6টা টু 10টাই ধরো, বা 5টা টু 9টা, এরকম সেশনটা আমাদের চলে। তাহলে এই 2টো মর্নিং সেশনে আমি ক্লাস নিই, এই ইভিনিং সেশন দুটো সন্দীপ ক্লাস নেয়। এখন তুমি ফুল কোর্সে ঢুকে গেলে মানে তুমি এই 2টো স্লটে তোমাকে মাথায় রাখতে হবে যে লাইভ ক্লাস আমি মিস করবো না। তাহলে কি হলো, শনি রবিতে তোমার এই পড়াটা হয়ে গেল। কোনটা, যেটা আমরা জাস্ট শুরু করেছি। তাহলে তুমি কংক্রিট থেকে শুরু করলে আর হাইওয়ে থেকে শুরু করলে, এই পড়াটা তোমার শনি রবিতে লাইভে পড়াটা হয়ে গেল। সোম মঙ্গলবারের মধ্যে তুমি এই 2টো সাবজেক্টে যেটুকু আমরা পড়িয়েছি তুমি সেখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নাও। আমরা যখন মক দিচ্ছি সেই সাবজেক্টে তুমি এসে মকে অ্যাপিয়ার হও। তাহলে এই কাজটা তুমি শনি রবিতে পড়লে, সোম মঙ্গলে কোশ্চেন অ্যান্সার করে এই ব্যাপারটা মিটিয়ে ফেললে, তাহলে তোমার 4 দিন। এবার বাকি যে 3 দিন তোমার পড়ে থাকলো, তাহলে যে বুধ বৃহস্পতি শুক্র, তখন এই 5টা সাবজেক্ট যেটা অলরেডি রেকর্ডেড ফরম্যাটে রয়েছে, তুমি এইখান থেকে তুমি তোমার পড়াটাকে এগোতে পারো। এইটা করে চললে, এবার এইটা করতে করতে তোমাকে দেখালাম একটু আগেই যে ফুল কোর্সে পড়ছে পড়ছে যখন ক্র্যাশ কোর্সে এসছে ওটাও নিয়ে নিয়েছে। কেন, কারণ তুমি ফুল কোর্সে এইটা তুমি রেকর্ডিং দেখে এগোচ্ছ বুধ বৃহস্পতি শুক্র, কারণ এটা রেকর্ডিং ফরম্যাটটা পাবে, অলরেডি আমরা ক্লাস করিয়ে চলে এসেছি, এটা ব্যাচে ঢুকলে এটা অ্যাক্সেস পেলে। আর এইটা লাইভ করলে, তাহলে তুমি দেখো এখান থেকে তুমি যদি একটাও সাবজেক্ট ধরো, যে ঠিক আছে আমি যদি জেইর পরীক্ষা দিই তাহলে আমি শুধু স্ট্রাকচার অ্যানালিসিসটাকে স্কিপ করব, এইটাকে বাদ দিয়ে দেবো, তাহলে তোমার জন্য 4টে সাবজেক্ট রেকর্ড হয়ে আছে। আর যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবে তাহলে তোমার জন্য 5টা সাবজেক্ট রেকর্ড হয়ে গেছে। তাহলে এবার তুমি যদি এই দেবে তাহলে তুমি মুখার্জির গ্রুপটা আগে চলো। এটা আমি বলবো যে ইএম সম করো, স্ট্রাকচার অ্যানালিসিস করো, স্টিলটা করে নাও, কারণ আরসিসি কমপ্লিট হচ্ছে, তোমার স্ট্রাকচার গ্রুপটা কমপ্লিট হবে। তুমি আমার সাথে হাইওয়ে এখন চলো, আর তুমি ওই বুধ বৃহস্পতি শুক্রতে এই 3টেকে তুলে নাও, যাতে করে তোমার কংক্রিট আরসিসি ওইটার সাথে বিষয়টা চলে আসে। তুমি আমার এই 2টো সাবজেক্ট পরে তুলবে, হলো। যারা জেইর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা 2টোর যে কোনো একটাই যেতে পারো, যে হয় তুমি ইএম সমটা আগে করো, তারপরে তুমি সয়েল ফাউন্ডেশনে চলে এসো, দিয়ে তুমি ফিল্ড সার্ভে করো, তুমি স্টিল ডিজাইনটা পরে করো যে জেইর পরীক্ষা দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এগোতে পারো। এবার দেখা গেল যে 3 মাস পরে ভ্যাকেন্সি বার হলো, তখন এবার আমাদের হয়তো কুইক রিভিশন এবং টেস্ট সিরিজ আমাদের অলরেডি রেকর্ডেড ফরম্যাটে রেডি করাই আছে, ক্র্যাশ কোর্স, টেস্ট সিরিজ আর হচ্ছে কুইক রিভিশন, এই 2টো দিয়ে দিলাম। তখন তুমি ওই 2টো নিলে, এখান থেকে তোমার যে কটা সাবজেক্ট এগুলো 3 মাসে 4 মাসে, যে আমার এখনো পর্যন্ত 6টা সাবজেক্ট ডিটেল হয়েছে, হলো, ওইটা ওইখানে ছেড়ে রাখো। এবার তুমি কুইক ফরম্যাটে তুমি 2 মাসের মধ্যে অল সাবজেক্ট 12টা 13টা 14টা যতগুলো সিভিলের সাবজেক্ট আমাদের রয়েছে সবাইকে কুইক রিভিশন দাও, কোশ্চেন অ্যান্সার করো, মক টেস্ট দাও, যে তুমি কেএমসিটা দিয়ে এসো আগে, দিয়ে আবার ফিরে এলে, ধরো এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়নি, তাহলে এই যে ফুল কোর্সে তোমার 5টা 6টা সাবজেক্ট হয়েছিল, এইবার যা বাকি রয়েছে ডিটেলিং করতে, আবার তুমি কেএমসি দিয়ে এসে আবার ওইখানে মন দিয়ে দাও। তার মানে কি, তুমি সারা বছরে কোনো সময় ভ্যাকেন্ট বসে নি, ফাঁকা মাথায় বসে নি। এবার ফাঁকা মাথা হচ্ছে শয়তানের বাসা। তুমি যেই একটা পরীক্ষা তুমি ভাবো, তাহলে যে ছেলেটাই 4 বছর ধরে সব ফুল কোর্সের রিপিটে আছে, ক্র্যাশ কোর্স নিচ্ছে, টেস্ট সিরিজ নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, সে একটা ইনভলভড হয়ে আছে ওখানে অ্যাক্টিভলি। সেখানে তুমি কি করছো, পিএসসি যেই পরীক্ষা দিলে, পরীক্ষা যে হয়ে গেল তুমি ডুগডুগি বাজাচ্ছ,
দিয়ে 1-1.5 বছর ধরে ডুগডুগি বাজালে, আবার কেএমসি এসছে, আবার তুমি তোমার ডুগডুগি বাক্স থেকে বার করলে, যে এইখানে ডুগডুগি বাজিয়েছিলাম, বাক্সে ভরে দিয়েছিলাম, আবার সব সাপ ডুগডুগি সব খেলা দেখাবে বলে সব বেরিয়ে এসছে, বই ফই ঝেড়ে ফু ফু মেরে তুমি আবার খেলা দেখাতে এখানে 1 বছর পর বসছো। ভাই তুমি পিএসসি জেইতে যদি 140 পেয়ে কেটে গেছো, আরেকজন ছেলে যে ধরো তোমারই সাথে 140 পেয়ে তোমার এক বন্ধু কেটে গেছে, এবার তোমার বন্ধু কি করলো, ডুগডুগি বাজাতে চলে গেল, দিয়ে সে যখন 1 বছর পর ফিরে আসবে না, এই 140টা তার ধরো 110-এ নেমে গেছে এই মার্কসটা, কারণ সে তো মাঝখানে 1-1.5 বছর পড়েনি, যা পড়ে 140 তুলেছিল সেগুলো ভুলে গেছে, হয়ে গেল। তুমি 140-এ ছিলে, তুমি ভাবলে না আমাকে ডেভেলপ করতে হবে, তুমি করলে, করে কি করলে, তুমি হয়তো এই নাম্বারটা 155-60 নিয়ে গিয়ে ঠেকিয়ে দিলে, 155-60 আরো 15-20 বাড়িয়ে ফেলে, 10টা কোশ্চেন আরো এক্সট্রা হয়ে গেল, কেন? তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, তুমি আরো 1 বছর এক্সট্রা পড়লে, তুমি একটু ডিপে গেলে, একটু পড়াশোনার মধ্যে ঢুকলে। এইবারে তোমার কি হলো, এবারে ক্র্যাশ করছিল, এইবার তোমার এই বন্ধু যে ছিল সে দেখলো এই বাবা সাপ খেলা দেখাতে হবে, আবার চলো ডুগডুগি ফুগডুগি নিয়ে আবার কোথাও একটা ক্র্যাশ কোর্স নিয়ে নি। এই 110-এর বন্ধু খুব প্রাণপণ খাটলো 3 মাস, খেটে কি করলো, এই সংখ্যাটাকে 160-এ ঠেকিয়ে দিল, তুমিও খুব প্রাণপণ খাটলে, দিয়ে তুমি এই সংখ্যাটাকে 175 থেকে 80-তে ঠেকিয়ে দিলে। তাহলে ব্যাপারটা এই যে 15 নাম্বার একটা বা 10 নাম্বার 20 নাম্বারের একটা ডিফারেন্স সবসময় থেকে যাচ্ছে, এইটা হচ্ছে কন্টিনিউয়াস যারা ফুল কোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তার সাথে যখন ক্র্যাশ কোর্স আসছে সে করছে, গিয়ার চেঞ্জ করে সে সেই পরীক্ষাটা দিচ্ছে, যেই পরীক্ষা ফিনিশ হয়ে যাচ্ছে আবার সে ফুল কোর্সে ফিরে আসছে, তার যা ডিউ কাজ ছিল সে আবার একটা র্যান্ডম প্র্যাকটিসে চলছে। তাহলে এইটা একজনের পাথ, আর এইটা হচ্ছে যখন যখন পরীক্ষা আসে তখন তখন আমি একটা 2-3 মাসের ক্র্যাশ কোর্স কিনি, টেস্ট সিরিজ নিই, পরীক্ষা হয়ে যায় সব গুটি দিই, আবার 6 মাস 9 মাস পর যখন পরীক্ষা বেরোয় আবার সব ঝেড়ে বের করি, আবার পড়াশোনা করি, আবার ক্র্যাশ কোর্স করি। তো এই ধরনের ছেলেরা বেশি মার্কস পেয়ে যদি পেয়েও যায়, এরা ইন্টারভিউতে কেটেই যাবে, কারণ প্রথম কথা তুমি মার্জিনালে থাকবে, যে জাস্ট কাট অফ ক্লিয়ার হয় হয়তো তুমি পাবে, ওভারঅলে বেরোতে পারবে না, আর তুমি যেহেতু ফাউন্ডেশনের দিকে বা কন্টিনিউয়াস এফোর্টের দিকে নজর দিচ্ছ না, তোমার পারফরমেন্সটা পিকে যাবে না। তো এইটুকুই বলার। এই যে ঘটনা বললাম, যা অ্যানালিসিস বললাম, এইটা শুনে যার মনে হবে যে হ্যাঁ আমি জান প্রাণ লড়িয়ে খাটবো, সে পড়াশোনার লাইনে থাকবে। তোমাদের যার যে কোর্সটা মনে হবে দরকার হবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করবে। আর যদি কারোর মনে হয় যে না দাদা যা কম্পিটিশন আমার দ্বারা হবে না, তাহলে বন্ধ করে দিচ্ছি, তাহলে সেটাও তোমার ডিসিশন, আর তুমি প্রাণপণ খাটবো বললেও তোমার ডিসিশন। কিন্তু যেটাই করবে ইমোশনালি ডিসিশন নিও না, যেটা বললাম তুমি একটু লজিক্যালি ভাবো জিনিসগুলো নিয়ে, তাহলে তুমি আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে, আমার তরফ থেকে এটুকুই বলার ছিল। ধন্যবাদ।